এটি করলে তো আমাদের শাসন, আমরা শাসন করছি না, আমরা মহাপাপী হয়ে গেল। মানুষ ভগবান পূজা অর্চনা করে, আর আমরা ফির ভগবান উঠতে। এই জন্যে আমরা ভগবান উঠতে জবান রাখছি, আমার আশা আকাঙ্ক্ষা সব ত্যাগ করছি, আর মানসি ধারণ করছি। আমরা ভূমি ত্যাগ করছি, মানে দেশ ত্যাগ করছি, মানসি ধারণ করছি। আমরা মাইয়া সাহ ত্যাগ করছি, মানসি গালার দড়ি নাকি টানিয়ে বেড়ে নিচ্ছি। আমরা কিসের জন্য অপেক্ষা করে বেড়াচ্ছি? মৃত্যুর জন্য। আমার কোন দিন মৃত্যু হয় তারই জন্য। হে প্রভু, মুখ উদ্ধার কর মহাপাপী জীবন থাকিয়া। এই মহাপাপী করিয়া সব ত্যাগ করছে। সুতরাং ভাই, আমরা যদি এখন লক্ষ্য করি দেখি, এই যায় বিভিন্ন মানুষের আদর্শ নিয়ে ধর্ম খুঁজবার রাখছে, এগুলা মানুষ কোনোদিন আসবে না, কোনোদিন শুনবে না। এবার কিছুই নাই, মাটি ত্যাগ করছে, জ্ঞাতি গোষ্ঠী ত্যাগ করছে, মাইয়া সহ ত্যাগ করছে, আমার কামই নেই। এই অবস্থা আমরা করে খাই, এই জন্য অসহায় হয়ে গেছে। সেই জন্য আমরা চিন্তা করছি যে এই ধর্মশাস্ত্র কি জিনিস, সৃষ্টিটা কি, এগুলা আমার অধ্যয়ন করা লাগবে, চিন্তা করা লাগবে। সেই ধর্মীয় আলোচনা আমরা আজকে শুনব। আমার এই ধর্মীয় আলোচনার দি গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের মানে ভাইস প্রেসিডেন্ট নিতাই রায় তোমার কিছু শাস্ত্রীয় আলোচনা করবে, ইতিহাস সম্বন্ধে আলোচনা করবে, বিজ্ঞান সম্বন্ধে আলোচনা করবে, ভৌগোলিক সম্বন্ধে আলোচনা করবে। আমরা মন দিয়ে শুনবো, দেখি আমরা একজন হয়ে শ্রবণ করব আর ধারণ করব। তাহলে আমার নিতাই আলোচনা করে শোনো। জয় শিবচন্ডী, জয় মা ভবানী। আলোচনা করার প্রথমে সর্বপ্রথম ভক্তিকরণ যুগ সন্ধিক্ষণের যুগনায়ক মহারাজ শ্রী শ্রী অনন্ত রায় বর্মা তার শ্রীচরণ, তাই এই সভাতে আছে। আর তারপরে ভক্তিকরণ এই সভার উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ মানসিগুলো আছেন, আইনবাবের ঘর আছেন। তারপরে মোর সমবয়সী, মোর বয়সের থাকিয়া ছোট ভাই বোন গুলা আছেন। সবাকে বয়স ভেদে ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা। তা মই এমন করি তো ইয়ার আগত প্রোগ্রাম করম নাই। মহারাজ মঞ্চ থাকলে এমনিতে একটুখানি সংকোচ হয়, মানে এমনটা হয় যে মার আগত মাসির বাড়ির আড়া। তা যাই হোক, তবু বাবা মা শিবচন্ডী স্মরণ করিয়া মুই কথাগুলা কই, যাতে বড় যাতে সময় সময় স্মরণ সময় মতো হইতে থাকে, এটা আশীর্বাদ করবেন। তো যাই হোক, এবার সৃষ্টির আলাপ যাই। শিব আর চণ্ডীর মিলনের ফলে বিষ্ণুর জন্ম হয়। বিষ্ণুর জন্ম হওয়ার পরে শিব আর চণ্ডীর উদ্দেশ্য মতে বিষ্ণু
মানব সভ্যতা সৃষ্টির একে অপরের পরিপূরক হিসেবে সৃজন শুরু করে দিয়ে দেয়। 1 নম্বর, নাভি থাকিয়া জন্ম হয় ব্রহ্মা, আর পুরুষের বীর্য দিয়া তৈরি হয় নারায়ণ। ফ্যান থাকিয়া জন্ম হয় মহেশ্বর, আর মলদ্বার থাকিয়া জন্ম হয় কীট। মলদ্বার থাকি জন্ম হয় কীট। যাক, এবারে ব্রহ্মার জন্মটা তোমরা আসি। ব্রহ্মা এই পেটের উপরে যে আমার নাভি আছে, এই নাভি থাকিয়া জন্ম হয়। তা ব্রহ্মা যখন জন্ম হয়েছে তখন নারীর সংস্পর্শ তো ছিল, কিন্তু অস্থি মানে হাড্ডির সংস্পর্শ থাকিয়া উহার জন্ম হয় নাই। ওই জন্যে ব্রহ্মার যেটা প্রতীক হিসাবে আমরা কলার গাছক বাছি নিছি। কলার গাছের কোনো অস্থি নাই, মানে হাড্ডি নেই, মানে কাঠ নাই। তাই ব্রহ্মার যে জন্ম হয়েছে, যেহেতু পেটের উপরেতে নাভি, তাই এটি থেকে উয়ের জন্ম। ওই জন্যে যে কোনো ব্রাহ্মণ বা বামন তোমরা ভোজনত সন্তুষ্টি হয়। ভোজন করতে করতে মানে এমন একটা পরিস্থিতি বুঝে যায়, যেমন আমরা কই আজকে একেবারে সব শেষ করিয়ে আসলো। ক্ষত্রিয় মানুষগুলা বোঝে কি শেষ করিয়ে আসলে, বলে শত্রু পুঁজি শেষ করিয়ে আসলে। তা সেই দেখা মানে খাবার যখন বইছে তখন এমন মনে হয় যে খাবারটাই বুঝি উমের শত্রু উমের শেষ করবে পারে বাসে, রাগান্বিত মনে হয় যে খাবার খাওয়া হচ্ছে। ওই জন্যে উমের যেহেতু রাগিয়ে খাবার খায় এমনটা মনে হয়, সেহেতু উমেক রাক্ষস বলিয়াও কয়। রাক্ষস যেমন কুম্ভকর্ণ রাবণ, উমেক রাক্ষস কইছে। আচ্ছা, এবার কর্মটা খানে পরে কই। এবারে আসি নারায়ণের জন্ম। নারায়ণের যেটা জন্ম হল ইরা, পিঙ্গলা, সুষমা। তারপরে এটি অন্তরও কই, হিয়াও কই, যেটা হিন্দিতে কয় দিল। তারপরে সেক্সুয়াল ভ্যান, তারপরে পুরুষের অন্ডকোষ, তারপরে পুরুষত্ব। তা বীজকে যে তৈরি হয়, শুক্রকীটকে তৈরি হয়, এটা কিন্তু এক্স ক্রোমোজোম ওয়াই ক্রোমোজোম দিয়ে এই মাথাতে কিন্তু তৈরি হয়। ওই জন্য আমরা কই জন্মদাতা কায়, অমুক বর্মন অমুক সিংহ। মাওটার নাম কিন্তু নেওয়া হয় না, ওটি জন্মদাতা। তা এই বীর্যটা যে তৈরি হয় পুরুষের মাথার তৈরি হয়। তা এই প্রক্রিয়া মানে ইরা, পিঙ্গলা, সুষমা, পিটুইটারি গ্রন্থি, পিটুইটারি হরমোন, তারপরে হৃদয়, তারপরে সেক্সুয়াল ভ্যান, অন্ডকোষ, পুরুষত্ব, এই রাস্তা দিয়া জন্ম হয়েছে নারায়ণ। আচ্ছা, আর মহেশ্বরের জন্ম হয়েছে ফ্যান থাকিয়া। মহেশ্বরের জন্ম ফ্যানে তালুর কানি থাকিয়া জন্ম হয়েছে। ওই জন্য মহেশ্বরের প্রতীক হলে বাঁশ। যেমন বাঁশের জগৎ, বাঁশ কিন্তু নিচ থাকিয়া বৃদ্ধি পায়, বাঁশের বিচি থাকিয়ে কিন্তু গাছ কিন্তু হয় না। তাই এই বাঁশ যেটা ধরা হয়, বাঁশটা হয় মহেশ্বরের স্বরূপ। আর এবারে রইল মলদ্বার। মলদ্বার দিয়া জন্ম হল কীট। কীট মানে ছোট ছোট পোকা।
যেমন আমারগুলোর পেটও কৃমি অবশ্যই আছে, কৃমি যদি বেশি থাকে তাও যেমন সমস্যা, কৃমি যদি না থাকে তাহলে আমার কিন্তু খাবার হজমে হবে না। ওই মলদার থাকিয়া জন্ম হল কীট, কীট থাকিয়া আসিল পতঙ্গ, পতঙ্গ থাকিয়া আসিল পাখি, পাখি থাকিয়া বংশগতির মাধ্যমে আসলে পশু। এইবারে কীট কীট পতঙ্গর আমরা যদি বাদ দিয়া তিনজন এনার ভাইয়ের হিসাব ধরি, ব্রহ্মা, নারায়ণ, মহেশ্বর, তাহলে এই তিন ভাইও তিনটা জবাবদারি বিষ্ণু দিছে। যেহেতু যেহেতু টোটাল বিষ্ণুর শারীরিক প্রক্রিয়া থাকিয়া নারায়ণের জন্ম, সেহেতু নারায়ণ বিষ্ণুর যত গুণ বৈশিষ্ট্য ছিল সবগুলাই নারায়ণ লাভ করছে। আর ব্রহ্মা, ব্রহ্মা যেহেতু নাভি থেকে জন্ম হয়েছে, খালি নারীর গুণ লাভ করছে, অন্য কোন গুণ, অস্থি হাড্ডি এগুলোর কোন গুণ লাভ করে নাই। আর মহেশ্বর ঠ্যাং থাকি জন্ম, সেহেতু বিষ্ণু সর্বপ্রথমে নারায়ণ টোটাল সম্পূর্ণ ব্রহ্মাণ্ডের দায়িত্ব নারায়ণের হাতে তুলে দিছে। আর যখন দায়িত্ব দেয় নারায়ণ, তখন ওই নদীর জায়গা কাশিয়ের বইতে নিয়ে ব্রহ্মাণ্ড শাসন করার জন্য বচনবদ্ধ হয়। আর নারায়ণে হলে যেহেতু বিষ্ণুর পূর্ণ জ্ঞান লাভ করছে নারায়ণ, সেহেতু এই ব্রহ্মাণ্ডের সম্পূর্ণ জ্ঞানের অধিকারী হল নারায়ণ, কিংবা আজকের দিনের এই নারায়ণের বংশধর। আর যেহেতু ব্রহ্মা খালি নারীর গুণগত বৈশিষ্ট্য লাভ করছে, সেহেতু ব্রহ্মাকে বিদ্যার দায়িত্ব, বিদ্যা মানে কাগজ আর কলমের দায়িত্ব, তা ব্রহ্মার বংশধর, ওই জন্য বিদ্যায় তোমরা অগ্রগণী লাভ করছে। আর ব্রহ্মা একটা দায়িত্ব বিশেষ করে দিল, যেটা ব্রহ্মাণ্ডের উদ্দেশ্য, সেইটা হলে যে এই ব্রহ্মাণ্ড কোটে কি আছে, ভালো মন্দ খবর নিয়ে আসা, এইটা ব্রহ্মার একটা কাজ। ব্রহ্মা সেই খবর আনিয়া নারায়ণক দিবে, কিন্তু ঠিক করিবার জ্ঞান যেহেতু ব্রহ্মার নাই, সেহেতু সেটা নারায়ণে ঠিক করবে। মানে আজকের দিনত যেমন মিডিয়ার কাজ, যেমন কোন নিউজ চ্যানেলত কয় এডিটর, অমুক এডিটর, তমুক এডিটর, এ পার্টি কি করে, ফৌজ কি করে, কোটে ভূমিকম্প হয়, সেগুলা খবর সবগুলায় এই মিডিয়ার ঘরে যায়, এডিটর ঘরে যায়। কিন্তু সব খবর রাখে বলিয়া উনি দেশের কি কাজ প্রধানমন্ত্রী বানায় নাকি? না বানায়। তা ব্রহ্মার বংশের কাজ, ব্রহ্মার নারদের কাজ হলে খবর নিয়ে আসা। যেমন নারদ যে কোনো জায়গা গেছে, নারায়ণ নারায়ণ করছে, নারায়ণের সামনে যাচ্ছে, আসিয়া নারায়ণ খবর দিছে, আবার যাওয়ার সময় নারায়ণ নারায়ণ করতে করতে চলে গেছে। ওইটা কি ঠিক করা খাবে, যে সমস্যা আছে, সমস্যা থাকিয়া সমস্যা দূর করা লাগবে, সেই দায়িত্বটা নারায়ণের। ওটা ব্রহ্মা ঠিক করা কর্ম না হয়। যদি উনি ওইটা ঠিক করিবার যায়, তাহলে ভুলতে ভাল হবে, ভালোতে ভুল হবে। বিকাশটাক দেখবে বিনাশ, আর বিনাশটাক দেখিবে বিকাশ। সেহেতু ব্রহ্মার দায়িত্ব রল, অধিকার রল বিদ্যার উপরে, আর দায়িত্ব রল টোটাল ব্রহ্মাণ্ডের খবর নিয়ে আসিয়া নারায়ণের দেওয়া। যে দায়িত্বটা ব্রহ্মা নারদ পালনও করছে। আর মহেশ্বরের দায়িত্ব রল এই ব্রহ্মাণ্ডের যতগুলা কর্ম আছে, ব্রহ্মার খবর ভিত্তিক নারায়ণ যে কর্মগুলা করে, সেই কর্ম কিংবা নারায়ণের যে
তৈরি করা যে কোনো বস্তু কিংবা নারায়ণের যেটা প্রয়োজন সবগুলোর চাহিদা পূর্তি করা, এটা হচ্ছে মহেশ্বরের কাজ। এই দায়িত্বগুলা পাওয়ার পরে ঠিকঠাকে সব চলছিল। এই চলতে 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 মহেশ্বরের বংশধর দেখিবে ধরলে যে তোমরা তো শাসনত আছে, আমরা সেবকের ভূমিকা আছি, নারায়ণ আছে, নারায়ণের বংশধর আছে শাসকের ভূমিকা, আমরা আছি সেবকের ভূমিকা। তো এটা কেন হবে? মহিষাসুর আলোচনা করিবে ধরলে নিজের সমাজত যে আমার ঠাকুর দাদা তো বিষ্ণু, তাই ইন্দ্রদেব আমার হচ্ছে কাকার জেঠর বেটা, তা উমরে এখানে শাসনত থাকবে। একচেটিয়ে ভাবে এটা তো উচিত না হয়। ওই তখন সবগুলো একটে হইয়া যুদ্ধ করিয়া ইন্দ্রদেব রাজবাড়ি থেকে বিতাড়িত করলে। আর বিতাড়িত হওয়ার পাশে একটা কাহানিও আছে। নারায়ণ দিছে গদা দিছে ইন্দ্রের হাত তুলিয়া, আর ইন্দ্রদেব সেই গদা ত্যাগ করিয়া দধিসি মুনির মেরুদণ্ডের হাতটি দিয়া বজ্র বানাইছে, সেই বজ্র দিয়া যুদ্ধ করছে অসুরের ঘরের সাথে। যদি গদা থাকলে গায়ে তাহলে যুদ্ধ, না হারলে গায়ে, যেহেতু গদা ছিল না সেহেতু ইন্দ্রদেব যুদ্ধ জিতিবার না পায়া হারিয়ে গেছে আর রণভঙ্গ দিয়া পালাইছে। যাই হোক, মহিষাসুরের ঘর স্বর্গপুরী দখল ধরিয়া সিংহাসন যখন বসলে, বসিবার পরে উহার কি পরিণাম হয়েছে সেটা তোমরা সবাই জানেন। ইয়ার কি পরিণাম হয়েছে সবাই জানেন। আর বিস্তারিত ভাবে অধিকারী দর্শন যদি লেখাও আছে, তবুও মুই একটু সামান্য একটু ছোঁয়া দেয়। ইন্দ্রপুর থাকিয়া যখন ইন্দ্রদেব পালে চলে গেছে, তারপরে 16 কন্যার ঘর ইন্দ্রদেবের সাথে দেখা করিবার গেল। তার ইন্দ্রদেব মাওচণ্ডীর পূজাত বসলে, আমার স্বর্গের নারীগুলার শরীরত মাওচণ্ডী ভর করলে, অসুরগুলা বিতাড়িত করলে, কিছু সংখ্যক অসুর ডাইনি ভাইয়ে পালে থাকলে, তারপরে সেই অসুরগুলা বিনাশ করিবার জন্য পরে মাও কালীর মতো অনেক নারী শক্তি পায়। উমরা পরে খুঁজি খুঁজি যখন মারিবে ধরলে, তখন মহেশ্বর, মহিষাসুরের বাপ মহেশ্বর তখন মাওচণ্ডীর আরাধনা শুরু করলে যে মাগো মোর বংশ বাতি দিবার জন্য রাখে। ওই তখন কালীমাও মহেশ্বরের বুকত লাথি মারছে, যখন পড়ছে তারপরে ঠ্যান দিছে, ঠ্যান দিয়ে কইছে যে তুই নারায়ণ ব্রহ্মা সবাই দায়িত্ব তো ভাগ বাটোয়ারা করে নিয়ে নিছেন, বিষ্ণু তো দিয়ে দিছে, তা দায়িত্ব নেওয়ার পরে তোর বেটা কেমন করিয়া স্বর্গের সিংহাসন দেওয়া বসে জবরদস্তি নিয়ম কেন লঙ্ঘন করছেন। তখন মহেশ্বর কইছে মাগো ভুল হয়ে গেছে, তা আজকের থাকিয়া মুই কথা দিবে ধরছ যে আজকের থাকিয়া মোর বংশধরের ঘর আর কোনোদিনও এই ক্ষত্রিয়ের উপরে, দেবতার ঘরের উপরে কোনোদিনও অস্ত্র ধারণ করিবে না। আর ক্ষত্রিয় যে মা বোনের ঘর আছে ইনে কোনোদিনও কান খারাপ নজরে দেখিবে না। হাত কাটিয়া শিবলিঙ্গের উপরে রক্ত দিয়া প্রতিজ্ঞা করছে। সেই দিন থাকিয়া আজ পর্যন্ত মহেশ্বরের বংশধর ঘর কোনোদিনও আর সিংহাসন বসে নাই, রাজার সিংহাসন বসে নাই। এই ঘটনা ঘটে যাওয়ার পরে দীর্ঘ একটা সময় পার হয়ে যায়। ইন্দ্রদেব তো তখন রাজা হয়ে যায়।
ধীরে ধীরে সময় আগাইতে থাকে। এইবারে মহেশ্বরের বংশ যেহেতু সিংহাসনত বসিবার জন্য কান তৈরি না হয় প্রতিজ্ঞাত আবদ্ধ হয়ে আছে, এইবারে ব্রহ্মার বংশধর। এই ব্রহ্মার বংশধরের মধ্যে হিরণ্যাক্ষ সর্বপ্রথম সর্বপুরীর রাজা উৎখাত করিয়া নিজে সিংহাসনত বসে অল্প কিছুদিন চালাইতে নাই চালাইতে যে কথাটা খানিক আগতে কোনো যে বিকাশ বা কোনটা আর বিনাশ বা কোনটা সেটার তো জ্ঞান নাই, ধর্ম বা কোনটা অধর্ম বা কোনটা সেটার তো জ্ঞান নাই, কোনটা বা করা উচিত কোনটা বা করা উচিত না হয়। হিরণ্যাক্ষের প্রিয়টা পৃথিবী পাপতে এমন পৃথিবী অতিষ্ঠ হয়ে গেল, পৃথিবীর দুই মেরুর বরফ গলিয়া জল হইতে হইতে পৃথিবীতে জলের তলব চলে গেল, মানে উপরের ভূভাগ গুলা সবগুলাই জলের তলব চলে গেল। পুনরায় বিষ্ণু পুনরায় হিরণ্যাক্ষ অবতার নিয়া এই পৃথিবীর অবতার হয়ে গেল। মানে হিরণ্যাক্ষ কিসে ভুল করব, মানে হিরণ্যাক্ষ বধ করিবার জন্য বরাহ অবতার পুনরায় অবতার হয়ে গেল। বরাহ অবতার হয়া সেই হিরণ্যাক্ষ পিটিয়া দীর্ঘদিন পর্যন্ত পিটাইতে তারপরে হিরণ্যাক্ষ বধ করছে। তারপরে পুনরায় আরো শান্তি মতো চলবে ধরলে পৃথিবী। কিন্তু যে বরাহ অবতারের আমরা কথা গবা ধরছি, বরাহ অবতারের হিরণ্যাক্ষের ওই ঘটনা ঘটিবার পরে যখন পৃথিবী আবার স্থির হয়ে আসতে নাই আসতে, সেই সময় বরাহ অবতারের সাথে সাক্ষাৎ হলে ধরিত্রীর যখন সাক্ষাৎ হল, ধরিত্রীর সাথে প্রেম সম্পর্ক হয়ে গেল। ধরিত্রীর পেটত আসলে বাচ্চা, ধরিত্রীর পেটত যখন বাচ্চা আসিল, সেই বাচ্চা যাতে জন্ম আবার না হয় এই জন্য তখন আবার ব্রহ্মার বংশের তখন যে মহর্ষি গুলা ছিল, ইমরা কি করলে যাগ যজ্ঞাদি করিয়া মানে চেষ্টা যেটা করলে যাতে বরাহ অবতারে সেই সন্তানটা পৃথিবীর আর জন্মই নিবেন না পায়। যদি জন্ম নেয় তাহলে আরো পুনরায় কান যদি এই পৃথিবী জবরদস্তি নারায়ণের বংশ ফেলে দিয়া শাসন করিবার চেষ্টা করে, তাহলে তো সেটা করিবার পাবে না। ওই জন্য তোমরা যজ্ঞ করছে। কিন্তু এদিক না, ধরিত্রীর পেটের বাচ্চা যখন প্রসব হবার না পায়, পেটের ব্যথা ওঠে, তখন ধরিত্রী পুনরায় বরাহ অবতারের স্মরণ করে। তা বরাহ অবতার তখন বিষ্ণু রূপে দর্শন দিয়া শঙ্খ দেয়। শঙ্খ দিয়া ধরিত্রী কইছে, যখন তোর প্রসবের বীজ উঠবে তখন এই শঙ্খ তুই পেট ছোয়াবু, তখন তুই পেট ছোয়াবু, তোর বীজ বেদনা সব দূর হয়ে যাবে। এমন করিয়া সত্য যুগদার ধরিত্রী আর সন্তানের জন্ম আর হয় না। যাই হোক, তা তেটা যুগ থাকি এলায় পরে ওই বংশটা আমরা টানো, বরাহ অবতারের বংশটা এবারে সত্য যুগের। যাই হোক, হিরণ্যাক্ষর পরে দীর্ঘ একটা সময় পার হয়ে গেছে। হিরণ্যাক্ষের ভাই, ছোট ভাই, উইয়া আবার শাসক হওয়ার জন্য দীর্ঘদিন সাধনা করিয়া তারপরে কিছু অল্প স্বল্প শক্তি ধারণ করছে। করার পরে পুনরায় আরো সর্বরাজ্য থাকিয়া এই ক্ষত্রিয় শাসক অপসারণ করিয়া নিজে সিংহাসন বসিতে, সিংহাসন বসিয়া ঘোষণা করে দিয়ে দেন, আজকে থাকিয়া এই পৃথিবীর ভগবান নই, আজকে থাকিয়া কাং আর দেবতার ঘরের ক্ষত্রিয়র ঘরের পূজা করিবার পাবে না, মোর পূজা করা খাবে, মুই ভগবান, মুই পরমেশ্বর।
চারোপাকে এমন করে ঘোষণা করে দেন। আর যায় এই দেবতা নারায়ণের বংশের এই দেব দেবীগুলোর পূজা করবে, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ঘোষণার কিছুদিন পরে উবেরে একটা বাচ্চা জন্ম নেন, সেই বাচ্চাটা হলে প্রহ্লাদ। সেই প্রহ্লাদ তো নারায়ণ হরি হরি করতে করতে বেড়ায়। এই ব্যাটারের সাথে শুরু হয়ে গেল বাপ বেটার সংঘর্ষ, মানে যেটা সংঘর্ষ তো নয়, মানে বিতর্ক। যাই হোক, সেই পিরিয়ড পৃথিবী চারিপাকে অত্যাচার সরে গেল, অধর্ম সরে গেল। হিরণ্যকশিপু নিজে ভগবান সাজিয়া, নিজে বিষ্ণু ব্রহ্মা মহেশ্বর শোক সাজিয়া পৃথিবীর অত্যাচার শুরু করে দিয়ে দেয়। অধর্মে অধর্ম। পুনরায় এই প্রহ্লাদের ডাকক আবার পুনরায় বিষ্ণু নরসিংহ অবতার ধারণ করিয়া সেই হিরণ্যকশিপু তখন বধ করে। তার কিছুদিন পরে সত্যযুগ শেষ হয়ে যায়, আসি যায় ত্রেতা যুগ। এই ত্রেতা যুগ নারায়ণের বংশধর শাসন করিবেন হচ্ছে। ইয়ারের মধ্যে ধীরে ধীরে আসি গেল বিশ্বশ্রবা মুনির বেটা রাবণ, আরো কতগুলা ছোটখাটো দৈত্য দানব। তার মধ্যে সবথেকে যে ক্ষমতা ওরা ছিল তাই ছিল রাবণ। এই রাবণে একেবারে গোটা পৃথিবী কি নাই করে, সবাই রামায়ণ এইগুলা জানেন। রাবণের কর্মকাণ্ড, উয়ের চরিত্র, এটা কি আরো খুলি পাওয়ার প্রয়োজন আছে? খুলি পাওয়ার প্রয়োজন নাই। তাহলে রাবণ হলে বিশ্বশ্রবা মুনির বেটা, ব্রহ্মার বংশধর। রাবণের ভাই হলে কুম্ভকর্ণ, বিভীষণ, বোন হলে শূর্পণখা। এই রাবণের পিরিয়ড আরো পুনরায় রামচন্দ্র জন্মগ্রহণ হইয়া রাবণ বিনাশ করলেন। রাবণের বেটা কিন্তু সিংহাসনত বসিবার নাই পায়, যেমন করি মহেশ্বরের বেটাও সিংহাসনত বসিবার নাই পায়, হিরণ্যাক্ষের বেটাও সিংহাসনত বসিবার নাই পায়, হিরণ্যকশিপুর বেটাও সিংহাসনত বসিবার নাই পায়। অমন করিয়া রাবণও কিন্তু সিংহাসনত বসিবার নাই পায়। ইমরা যতগুলা নারায়ণ তথা বিষ্ণু নারায়ণ হতে যে বংশটা আছে, এই বংশ ছাড়া যখনই যায় সিংহাসনত বসছে, সিদ্ধান্ত নেওয়ার চেয়ে আরম্ভ করছে, তখনই এক পুরুষে ধ্বংস হয়েছে। ইংরেজি মানে এক জেনারেশন, তোমরা এক জেনারেশন বিনাশ হয়েছে। যাই হোক, ত্রেতা যুগ যখন শেষ হওয়ার আমার আগত এই পাকে ধরিত্রী ত্রেতা যুগের সন্ধিক্ষণের পিরিয়ডে ভিতরে আবার জন্ম দিছে। ওই সময়তে জন্ম দিছে মহারাজ নরকক। নরকক জন্ম দেওয়ার পরে বিষ্ণু কিন্তু ধরিত্রী কইছে রাজা জনকের রাজবারে উয়ে দিয়ে আসবেন, ওটি কোন লালন পালন হবে। তা যেহেতু বাচ্চাটা তো জনকের হাতে তুলে দিছে, কিন্তু বাচ্চার মমতার কারণে, মায়ার কারণে মাও কি করছে, দাসী সাজিয়া। এটি কোন কথাটা না, খুব ডিপলি চিন্তা করিবেন। মায়ের মন্ত্র সত্য কাশুয়ে ছাওয়াটা যদি কারো হাতে তুলি দিয়ে আসি, ছাওয়াটা কেমন বা দেখে, কেমন বা না দেখে। তা ধরিত্রী সেই বিষ্ণুর ছাওয়া, বরাহ অবতারের ছাওয়া জনকের হাতে দেওয়ার পরে মায়ের মমতার টানত নিজের রূপ পরিবর্তন করিয়া দাসী সাজিয়া জনকের রাজবাড়ি ছিল। যেহেতু দাসী সাজিয়া জনকের রাজবাড়ি ছিল, সেহেতু দাপর যুগের সন্ধিক্ষণ যখন শুরু হয়, কৃষ্ণ যখন জন্ম হয়েছে, সেই সময় ধরিত্রীর
দাসী কুলোতে জন্ম হয়েছে। কথাটা বলছেন কি? খাওয়ার মমতার কারণে যেহেতু দাসী সাজিয়া জনকের রাজবাড়ি ছিল, দূর থেকে খালি খাওয়াটা দেখছে। আর এই ভুলকর্ম খানের জন্য দাপর যুগের সন্ধিক্ষণ সত্যভামা দাসীর মানে শূদ্রের ঘরত জন্ম নেয়। এবারে মোর কথাটার কোয়ার মানে হয়েছে এইটা, দাসত্বগিরি করাটা যে আমার পক্ষে কতটা ভাল না বেয়া, কথাটা বুঝছেন তো? সামান্য মোহর কেন করিয়া কিছুদিনের জন্য দাসী সাথী ছিল দেখিয়া দাপর যুগের সন্ধিক্ষণ শূদ্রকুলের জন্ম হয়েছে। তাহলে এমন ধরনের ভুল কাম করবেন যে অল্প একটা টাকার জন্য তোমরা বাড়ির সংসারের কামাই ত্যাগ করিয়া যাবেন মানুষের ওই দাসত্ব করিবার। যদি দাসত্ব করেন পরিণাম আমারও এমন হবে, হবে না না হবে? তা যাই হোক, দাপর যুগের কথা তো আসেই নেই। তাই এদি যখন নরক যখন বড় হয়, 16 বছর যখন হয়, সেই সময় ধরিত্রী নরক নিজের পরিচয় দেয়। তারপরে তখন আবার বরাহ অবতার স্মরণ করে, বরাহ অবতার আসিয়া বিষ্ণু রূপ ধরে আর নরকের হাতত সুদর্শন চক্র দেয়। আর যেটা পাঞ্চজনী শঙ্খ সেটা তো আগতে ধরিত্রী দিছিল, সেটা ওই ধরিত্রী কি করে নরকের হাতত দেয়। আর এদি ঘোড়া এই জনকের রাজ্যের যেটা পূব পাকে কিরাত জাতি মানে রাক্ষস ঠাক্ষস গুলা বহুদূর আগে গেছে, এগুলো এটি ঘোড়া থাকিয়া ভাগে দিয়া এটি ঘোড়া রাজ্য স্থাপনের নির্দেশ দেয়। যাই হোক, ক্রেতা যুগ শেষ হয়ে গেল, আসি আমরা দাপর যুগ। তা দাপর যুগের সন্ধিক্ষণ রাজা ছিল কায়, পৃথিবীর শ্রেষ্ঠ রাজা কায় ছিল? দাপর যুগের সন্ধিক্ষণ শ্রেষ্ঠ রাজা ছিল ধৃতরাষ্ট্র। ধৃতরাষ্ট্রের বাপ কায় ছিল? ধৃতরাষ্ট্রের বাপ ছিল দৈত্যায়ন ব্যাসদেব। দৈত্যায়ন ব্যাসদেবের বাপ কায় ছিল? পরাশর মুনি। পরাশর মুনির বাপ কায় ছিল? ভার্গব মুনি। সেই সূত্রে ধৃতরাষ্ট্র কি ব্রহ্মার বংশধর, কিন্তু মহাভারত পরিচয় দিছে উমরা ক্ষত্রিয়। বারে বারে পরিচয় দিছে উমরা ক্ষত্রিয়। তাহলে ধৃতরাষ্ট্র যেহেতু ব্রহ্মার বংশধর বামন, তাহলে দুর্যোধনের ঘরে বামন। আর এই হস্তিনাপুরের রাজসভা, হস্তিনাপুরের, তাহলে কি আর হস্তিনাপুরের কুলবধূ দ্রৌপদীর বস্ত্রহরণ রাজসভা ভুলে যায়? সকলের উপস্থিতি হস্তিনাপুরের রাজসভা দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছে, অথচ ভীষ্মদেব প্রতিজ্ঞার কারণে চুপ ছিল। দ্রোণাচার্য তো প্রতিজ্ঞাবদ্ধ না ছিল। দ্রোণাচার্যের তো শিষ্য ছিল অর্জুন। তো অর্জুনের বউ মানে পঞ্চপাণ্ডব বলে 5 ভাইয়ের শিষ্য ছিল। তো 5 ভাইয়ের বউ তার মানে কি শিষ্য কি হয়? নিজের বেটার মতো হয়। তাহলে শিষ্যর বউ মানে নিজের বেটার বউয়ে কোয়া যায়। আর সেই বউকে যখন বস্ত্রহরণ হয় তখন দ্রোণাচার্য চুপ ছিল। ঠিক কুলগুরু কৃপাচার্য উইয়াও চুপ ছিল। অশ্বত্থামা তো গুরু ভাই হয়, গুরু ভাইয়ের বউ। অশ্বত্থামা চুপ ছিল। কর্ণ উইয়া তো সূত্রের ধর্ম পালন করছে। কর্ণ তো হস্তিনাপুরের সিংহাসনের বিরুদ্ধে কিছু কবার নয়। আর দুর্যোধনের ঘরে খালি এক দ্রৌপদী নয়, সেই সময়
দুর্যোধনের ঘর যে শত ভাই ছিল, ওটা তো একটা ঘটনা দেখাইছে। উমের সাম্রাজ্য যে চেংড়িতে উমের পছন্দ হয়েছে, কোনটা চেংড়ি উমের ব্যবহার করা বাদ যায় নাই। ওইটা ছাড়াও বেদের ঘরের কন্যা কুলি নিয়ে যাওয়ার কাহানিও আছে। তা শাস্ত্র তো একটা দুইটা লেখছে, কিন্তু এমন তো হাজারো হাজারো কাহিনী ঘটছে। যাদব যদি ক্ষত্রিয় শাসন হলে হয়, তাহলে কি দ্রৌপদীর বস্ত্র হরণ থাকি শুরু করিয়া টোটাল সমাজত যে কোনো নারীর, যে কোনো কইয়া মানুষের ইজ্জত নিয়ে কি ধৃতরাষ্ট্রের বেটার ঘর কি এমন তামাশা করিবার পালে হয়? না পালে হয়। সেহেতু আবার পৃথিবীর যুগ পুরুষের জন্ম হল কৃষ্ণ রূপে, আগতে জন্ম হয়েছে কিন্তু ঘটনাটা পরে হয়েছে। তা ধৃতরাষ্ট্রের বেটার ঘরের সাথে যখন কুরুক্ষেত্রে যখন যুদ্ধ যখন শুরু হয় ভাব, তখন কিন্তু পঞ্চ পাণ্ডবের ঘর যুদ্ধের আগ মুহূর্তে কৃষ্ণ যে জ্ঞানটা দিছে, সেই জ্ঞানটাই হলে গীতা। তারপরেই যুদ্ধ হয়েছে। কৃষ্ণ তাহলে কি জ্ঞান দেন? যে হে অর্জুন, তুই ক্ষত্রিয়, তোমরা ভাইয়ের ঘর ক্ষত্রিয়, তুই আজকে যে বিশ্বদেবক মারিবার ভয় খাওয়া ধরছিস, যে গুরুদেবক মারিবার ভয় খাওয়া ধরছিস, ইন্দ্রিয়া কায় বিশ্বদেব ক্ষত্রিয় ধর্ম ভ্রষ্ট হয়েছে তিনটে প্রতিজ্ঞা নিয়া। তা ন্যায় আর ধর্ম স্থাপন করিবার যাওয়াটা তোর কাজ, আর ন্যায় ধর্ম স্থাপন করিবার যায়া তোর সামনে যদি তোর ঠাকুর দাদাও যদি আসে, তোর জ্যাঠও যদি আসে, তাও তো রাস্তার কাটা তুলিয়ে ফেলে দেওয়া হবে। তোর এই ক্ষত্রিয় ধর্মের সামনে যাই আসুক না কেন তুলিয়ে ফেলে দেওয়া খাবে। আর এই কথাগুলা বোঝাইতে বোঝাইতে পরবর্তীকালে যেখান বই লিপিবদ্ধ হয়েছে, সেই বইখানে তো গীতা, যে ক্ষত্রিয় ধর্ম কি কর্ম কি এগুলোই তো বুঝেছে নাকি। তা অর্জুন শাসক সেই গীতার জ্ঞান পাওয়ার পরে যুদ্ধ নামিছে, কৃষ্ণের কথা 16 আনা শুনছে, যুদ্ধ জয় করছে, পৃথিবীর ন্যায় ধর্ম স্থাপন করতে সামর্থ্য হয়েছে। কি হয় না হয়? সামর্থ্য হয়েছে না নাই হয়? তা ন্যায় ধর্ম স্থাপন হয়েছে না নাই হয়? 5টা গ্রাম চাইছে, যুদ্ধের পরে বিনিময়ে কি 5টা গ্রামে পাইছে না গোটা পৃথিবী খান পাইছে? যুদ্ধের পরে 5টা গ্রাম নয়, টোটাল 6 ঘর পৃথিবী খানে পাইছে অর্জুনের ঘর। ওই কুরুক্ষেত্রের যুদ্ধ গোটা পৃথিবীর যত যোদ্ধা ছিল সব যোদ্ধা যে হাজির হয়েছে ওই যুদ্ধতে, যেটা বাঁচিবার বাঁচিছে, যেটা মরিবার মরিছে। আর 6 ঘর পৃথিবীর রাজা হল, মহারাজা হল যুধিষ্ঠির। তারপরে উমরা আশ্রমের যজ্ঞ করলে, ছোটখাটো জেলে শত্রু পালে পুলে আসিল, ছেলে উমরা আশ্রমের যজ্ঞ করিয়া বিনাশ করলে। সন্ধিক্ষণের কর্ম শেষ হয়ে গেল। কি হয়ে গেল? সন্ধিক্ষণের কর্ম শেষ। এবার পৃথিবী ছাড়িয়া যাওয়ার পালা। পঞ্চ পাণ্ডবের ঘরে চলি গেল। যুগ পুরুষ কৃষ্ণও চলে গেল। পরীক্ষিতের মাথা দিয়া বলে কলির আগমন। পরীক্ষিত কর্মহীন একটা
মনির গালা সাপের মালা দিছে, সাপের মালা তো না, বড়া সাপ দিছে। মানসিটা কোনো কর্মধর্ম করে না, বসি থাকে। আর ভক্তবিন্দু জোগাড় করছে, ওলে আনিয়া ভেটি দেয়, আর বাড়ির সব লোক মিলিয়া উলিয়া খায়। তা উয়া রাজ্যের পরীক্ষিতের রাজ্য থেকে এই কর্মহীন মানসিকে খালি বসিয়ে খায়, কোনো কর্মধর্ম না করে। ওই জন্য বড়া সাপ দিছে উয়ার গালা, উয়ার বেটা দিছে, সেই মুনিটার বেটা দিছে অভিশাপ। এবারে অভিশাপ দিছে, অভিশাপ দিলে কথাটা ঠিক, কিন্তু যতগুলা তেজি পুরুষ ছিল, সাধনার শক্তি এরা মানসি ছিল, সবগুলাই তো কুরুক্ষেত্রের যুদ্ধ তার অশ্বমের যোগ্য শেষ হয়ে গেছে। তাহলে উইয়া ফের মায়া করিয়া ফের কোন ফের অভিশাপ দেওয়া ফের মানসিটা ফের গাদায়। মুনির বেটা দিছে অভিশাপ। আর টোটালে রাজবাড়ির তখন বামনের ঘর আসে, আর এই পরীক্ষিতের মাথা ওই দিনের রাইতে একটাই আলোচনা করছে যে মহারাজ অভিশাপ বল সত্য হবে, অভিশাপ বল সত্য হবে। যেমন একটা ভাল মানসিক টোটাল সমাজের মানসিক যেটি দেবে সেটি যদি কয় এটা পাগল, উনিও কবে এটাও পাগল, এটাও পাগল। এই পাগল পাগল করতে করতে একটা ভাল মানসিকও পাগল হয়ে যাবে। তা দিনে রাতে ওই অভিশাপ সিদ্ধি হবে, তোমার সাপে দংশন করিয়া অবশ্যই মারবে। এই তখন এই শুনতে শুনতে মহারাজা পরীক্ষিত তখন প্রবাদ ধরলে যে আচ্ছা সবাই যেহেতু প্রবাদ হচ্ছে ঠিক আছে, তাহলে মোরালা কি করা উচিত? বলে তাহলে তোমরা ভাগবত পাঠ শোনো। তাহলে ভাগবতটা কি? কৃষ্ণ জন্ম হওয়ার আগে থাকিয়া কৃষ্ণর মরণ পর্যন্ত যে কাহিনীকে লেখছে সেটা হচ্ছে শ্রীমদ ভাগবত। আচ্ছা, লেখাইয়াটা হলে দৈপ্যায়ন ব্যাসদেব। আর কৃষ্ণ জেলে ক্ষত্রিয় মানুষক নির্দেশ করে গেছে, কৃষ্ণ জেলে নিজে মুখে কইছে এইটা এইটা করা যায়, এইটা এইটা করা না যায়, এইটা এইটা করো, ওইটা হলে গীতা। আর কৃষ্ণ সম্বন্ধে দৈপ্যায়ন ব্যাসদেব যেটা লেখছে সেটা হলে শ্রীমদ ভাগবত। এরা দৈপ্যায়ন ব্যাসদেব শ্রীমদ ভাগবত কোটে গোনা বা সঠিক লেখছে, কোটে বা ভুল লেখছে, কোটে বা মন গড়া কাহানি লেখছে, সেটা কি তোমরা জানেন? আমরা কেন জানি না। কিন্তু কৃষ্ণ আমার জন্য কি নির্দেশ করছে, কি আমার কয়া গেছে, সেটা আমরা যেটি পাবো সেখান হলে গীতা। এই গীতা আর ভাগবতের মধ্যে এটা হলে তফাৎ। তা অর্জুন উমার পঞ্চ ভাইয়ের ঘর পালন করছে গীতা, আর আজকের দিনে আমার এই ক্ষত্রিয় মানুষগুলা পালন করিবে যাচ্ছে ভাগবত পরীক্ষিতের মতো করিয়া। যাই হোক, পরীক্ষিত ভাগবত উপবাসে থাকিয়া শুনলে, উপবাসে শুনতে শুনতে ভাগবতের কাহিনী কওয়া শেষ। তারপরে ভোগ লাগবে না লাগবে? তা ভোগ যে লাগবে, উমরে ফির ষড়যন্ত্র করিয়া ওটি গোড়া পরীক্ষিতের যে খাওয়ার ফল আছে, এই ফলের ভিতরেতে ফির ওটি গোড়া সাপ ছোট্ট সাপের বিষধর সাপ ফির সেট করিয়া রাখছে। ওই ফল খাওয়ারের সময় ওই বিষধর সাপ পরীক্ষিতের কপাল ঠকাইছে। এটা সম্পূর্ণ ছিল ষড়যন্ত্র।
এটা সম্পূর্ণ ষড়যন্ত্র ছিল। তা আমার মানসিকগুলো আমরা কি অধ্যয়ন করব? কৃষ্ণর দেওয়া উপদেশক অধ্যয়ন করব, না দৈত্যের ব্যাসদেবের লেখা ভাগবত অনুসরণ করব? কোনটা অনুসরণ করব ক্ষত্রিয় হিসেবে? আমার গীতা অনুসরণ করা যাবে। স্বয়ং শ্রীকৃষ্ণ নিজে যেটা কয়া গেছে সেটাকে আমার অনুসরণ করা হবে। আমরা আমার বিকাশ আমরা ওটি ঘোড়া খুঁজি পাবো। আর যদি ভাগবত যাই তাহলে আমার বিনাশ আগে আসবে। গীতা আমরা বিকাশ খুঁজি পাবো, আর ভাগবত খুঁজি পাবো আমরা বিনাশ। বাঁচা শিখাবে গীতা, আর মরণ শিখাবে ভাগবত। ওই জন্য আমরা গীতা চর্চা করব, গীতা অধ্যয়ন করব। যেটা মানসি আমার কইছে সেটা শুনবো না। দাপর যুগের যুগপুরুষ কৃষ্ণ ক্ষত্রিয় গুলা যে কথা কয়া গেছে আমরা সেইটা শুনবো, সেইটাই ধারণ করব। আচ্ছা, তা ধৃতরাষ্ট্র তো মহারাজা ছিল নাকি? তা ধৃতরাষ্ট্র মহারাজা ছিল। কুরুক্ষেত্রে যুদ্ধ হওয়ার পরে ধৃতরাষ্ট্রের কোন রাজা কি সিংহাসনে বসিছে? ধৃতরাষ্ট্রের কোন বেটা সিংহাসন কিন্তু বসিবার পায় নাই। ধৃতরাষ্ট্রের পিরিয়ডটাও সময়টাও এক পুরুষে শেষ হয়ে গেছে, এক জেনারেশনতে ধ্বংস হয়ে গেছে। তাহলে আমরা যদি দেখি আজকের দিনের পরিস্থিতি, আজকের দিনত প্রথম বিশ্বযুদ্ধ থাকিয়া দুনিয়া সম্পূর্ণ টেকনোলজির পাশে দৌড়িয়ে যাচ্ছে। সেটি থেকে কই প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, এই কলিযুগের প্রথম বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, মহারানী ভিক্টোরিয়ার বিশেষ অনুরোধ আমার মহারাজা আর নারায়ণী সেনা ব্রিটেনের ঘর প্রথম বিশ্বযুদ্ধ জিতিয়া দেয়। মাসান রণনীতির শক্তি ব্যবহার করিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়, তখনও আমার মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ আর এই ভূখণ্ডের নারায়ণী সেনা মাসান রণনীতির মাধ্যম দিয়া দ্বিতীয় বিশ্বযুদ্ধ করিয়া এই পৃথিবীর শান্তি নিয়ে আসে। তা দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে গেছে, সেই সময় কিন্তু আমার মহারাজা কিন্তু দাসিয়া বিশ্বযুদ্ধ অংশগ্রহণ করে নাই। ব্রিটেনের মহারানী এলিজাবেথের বিশেষ অনুরোধ শর্ত সাপেক্ষে, শর্তটা কি ছিল যে গোটা পৃথিবী যেমন করিয়া 186-এর মতো দেশ তোমরা গোলাম করিয়া রাখছেন, আমরা তোমার সহযোগিতা অবশ্যই করব। এই 186টা দেশক তোমার স্বাধীনতা দেওয়া খাবে, আর গোলাম রাখিবার পাবেন না। প্রথম রানী এলিজাবেথ রাজি হওয়ার পরে আমার নারায়ণী সেনা নিয়া দুইটা ভাগ হয়া একটা ইউরোপের ওদি যায়, আর একটা জাপানের ওদি অগ্রসর হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়লাভ করে। জয়লাভ করার পরে ভারতের স্বাধীনতা প্রস্তাব ওঠে, ভারত স্বাধীন করে দিবে। তার আগত
ব্রিটেনের মহারানী এত বড় দেশটা যদি স্বাধীনতা দেওয়া খায় তাহলে উপযুক্ত একজন শাসকের প্রয়োজন আছে। কিংডম ডেমোক্রেসি মানে যেটা কয় রাজা কিংবা মহারাজা কিংবা মহারানী অনুমোদিত মন্ত্রিসভা থাকবে, তারে আন্নারও গণতন্ত্র চলবে, ওকে কয় কিংডম ডেমোক্রেসি। ব্রিটেনটা অমন করিয়াই চলছিল, অমন করিয়া চলছে। উমেরটি রাষ্ট্রপতি নাই, তা কুচবিহারের মহারাজা সম্রাট বানাবে বলিয়া মহারাজার সাথে আলাপ করিয়া 1947 সালের 9ই আগস্ট লর্ড মাউন্ট ব্যাটেনের সাথে কুচবিহার মহারাজার একটা চুক্তি হয়। 1947 সালের 15ই আগস্ট 6 দিনের মাথায় ভারত স্বাধীনতা লাভ করে ডোমিনিয়ন গভর্নমেন্ট হিসাবে, মানে ব্রিটেন অধীনস্থ স্বাধীনতা। তখন ভারতের লর্ড ছিল লর্ড মাউন্ট ব্যাটেন। তা ডোমিনিয়ন গভর্নমেন্ট 2 বছর থাকে, তারপরে ইউনিয়ন গভর্নমেন্ট প্রবেশ করলে গ্যাস। সেই দিন থাকিয়া ভারতের সংবিধান রচনা করার পরে সংবিধানটা গ্রহণ করে 1949 সালের 26শে নভেম্বর। সেই দিন থাকিয়া এই ভারতটা সম্পূর্ণ ইউনিয়ন গভর্নমেন্টে পরিবর্তন হয়। আর এই যখন ইউনিয়ন গভর্নমেন্ট আসি গেল, তখন কিন্তু আমার মহারাজাগার কিন্তু ভারতের সম্রাট বলিয়া জায়গা যে কোনো একটা রাখবে, সেই জায়গা কিন্তু রাখিলেন না। কুচবিহারের মহারাজা যায় গোটা পৃথিবী স্বাধীন করে দেন, যায় এই দেশটা স্বাধীন করে দেন। আর সেই মানসিকতা মানিবার জন্য, সেই মানসিকতার সম্রাট বলিয়া মানি নেওয়ার জন্য কাং রাজি হলেন না। এই 1949 সালের 26শে নভেম্বর থাকিয়া আমার মহারাজার অস্তিত্ব গ্রহণ না করার কারণে ভারত ইউনিয়ন সরকারও আমার আর কোন জায়গা থাকলেন না। আমার কেন গোটা ভারতবর্ষের কোন আর ক্ষত্রিয় মানুষের ওইগুনা জায়গা থাকিলেন না। ধরি নাও সত্য যুগের মহিষাসুরের শাসন শুরু হয়ে গেল। ধরি নাও হিরণ্যাক্ষের শাসন শুরু হয়ে গেল। ধরি নাও হিরণ্যকশিপুর শাসন শুরু হয়ে গেল। ধরি নাও রাবণের শাসন শুরু হল। ধরি নাও ধৃতরাষ্ট্রের শাসন শুরু হয়ে গেল। এই 49 সালের 26শে নভেম্বর থাকিয়া এই পর্যন্ত এই দেশটা বিকাশ করিয়া সিগ্রিভেদ হচ্ছে। কি ভাগ কর্মখান হয়েছে? কোটে কোনা আছে সংস্কৃতি, কোটে কোনা আছে সংস্কার, কোটে কোনা আছে মান সম্মান, কোটে কোনা আছে নারীর মান মর্যাদা। ডাক্তার এমন এমন কতগুলা সিস্টেম পাস হওয়া হচ্ছে, যদি
বেটি সমাজ তোমরা বলা তোমার মহা অপরাধ, কোর্ট প্রমাণ হলে তোমার জেল হবে কমসে কম 7 বছর। অথচ ডাক্তারি পরিবারের জন্য যখন ডাক্তার যায়, গাইনিওর যেগুলো সার্জেন্ট হয় সেগুলো ফির কেমন করিয়া পুরুষ ডাক্তার হয়? দেশের আইনতে আছে বেটি সমাজ ছুলে কমসে কম 7 বছরের জেল যদি কেস করি দেয়। তা গাইনোর ডাক্তারের জায়গা ফির পুরুষ ডাক্তারটা কেমন করে ঢুকেলেন? ওই গোনা বেটি সমাজ ডাক্তার কেন ফির না ঢুকেলেন তোমরা? যে ওই গোটাটা আমরা বেটি সমাজ দেই। সত্য যুগ ইন্দ্রদেব পছন্দ দিছে যে আমার আর নারী শক্তির কোনোদিন অস্ত্র ধারণ করা খাবার নাই। বর্তমান পরিস্থিতি বেটি সবার হাতত গভর্নমেন্টে অস্ত্র দিছে না নাই দেয়? তা বেটি সহ মানুষ যদি যুদ্ধ করিবার যায়, বেটি সহ মানুষের কতগুলা প্রবলেম আছে না নাই? পেটত বাচ্চা আছে, উনি যুদ্ধ করিবার যাবে? কোনার কাশ্মীর সভা আছে, উনি যুদ্ধ করিবার যাবে? উনি একটা সময়ের অসুবিধা হয়, ওই অবস্থা যুদ্ধ করিবার যাবে? যুদ্ধ করতে করতে শরীরের ব্যাকটেরিয়া ছড়াবে, গাও দুধের পাবার নয়, ঠিক মতো খাবার পাবার নয়, শরীর রোগ বেশি ছড়াবে না ছড়াবে? তা আজকের দিনত তোমরা বিকাশটাকে বিনাশ দেখিবে হচ্ছে, বিনাশটাকে বিকাশ দেখিবে হচ্ছে। কেন দেখিবে হচ্ছে? 1949 সালে 26শে নভেম্বরের পরে থাকিয়া এই শাসন বিধি ব্যবস্থা নারায়ণের বংশধর কান সিদ্ধান্ত নেওয়ার চেয়ারত নাই। সেহেতু কোনটা আইনটা বনা খায়, কোনটা আইনটা পাশ করা খায়, কোনটা আইনটা ফেল করি দেওয়া খায়, এটা কারো মাথা কোনো জ্ঞানে নাই। কেন জ্ঞান নাই? বিদ্যার অধিকারী গায় ব্রহ্মা, জ্ঞানের অধিকারী গায় নারায়ণ, বুদ্ধির অধিকারী গায় মহেশ্বর। তাহলে এতদিন থেকে যে শাসন ব্যবস্থা চলছে, নারায়ণের বংশধর কাং ওই ফাইনালি সিদ্ধান্ত নেওয়ার চেয়ারত আছে নাই? যদি কোনো আইন পাশ করা না যায়, তাও ওটি গোনা উমে বুঝে দেওয়ার মতো কাং নাই। এটা আইন পাশ করা যাবার নয়, দেশের ভবিষ্যৎ খারাপ হবে, উমে কাং জ্ঞান দেওয়ার মতো আছে? এইটা আইন পাশ করলে ক্ষতি হবে, উমে বোঝানির মতো কাং আছে? খালি আজকের দিনত কেন হরিণাও 74 বছর থাকিয়া উমা বোঝানির মতো জ্ঞান দেওয়ার মতো কাং নাই। তা সেহেতু এই সরকার বিকাশটা বিনাশ দেখিবে হচ্ছে, আর বিনাশটাকে বিকাশ দেখিবে হচ্ছে। তাহলে সত্য থাকিয়া শুরু করিয়া একটা কথা টানিয়াছ, ওইটা সিরিয়াল এবারে কই। মহিষাসুরের বেটা তো আর রাজা হয় নাই, হয়েছে? হিরণ্যাক্ষর বেটা তো রাজা হয় নাই, হয়েছে? হিরণ্যকশিপুর বেটা রাজা হয় নাই, রাবণের বেটা রাজা হয় নাই, ধৃতরাষ্ট্রের বেটা রাজা হয় নাই। তাহলে এরা যখন ইমরা শাসন বাড়ছে, তখন কি হয়েছে? জ্ঞানের অভাবত পৃথিবী অন্যায় অত্যাচার নিয়ে আসছে, উমের হুশও ছিল না, জ্ঞানও ছিল না। বিকাশটাকে দেখছে বিনাশ, আর বিনাশটাকে দেখছে বিকাশ। সেহেতু বর্তমান যে সরকার চলিবে হচ্ছে 74 বছর থাকিয়া, এই সরকারও বিনাশটাকে দেখিবে হচ্ছে বিকাশ, আর বিকাশটাকে দেখিবে হচ্ছে বিনাশ। যেহেতু বর্তমান এই ইউনিয়নের যুগত গণতান্ত্রিক ইউনিয়ন না, এই গণতান্ত্রিক ইউনিয়নের যুগত যদি রাষ্ট্রপতি মরি যায় কিংবা প্রধানমন্ত্রী হঠাৎ করে মরি যায়, সেই জায়গা 24 ঘন্টার ভিতরে ওই পার্টির থাকিয়া আরো একজন প্রধানমন্ত্রী হয়। প্রধানমন্ত্রী যখন হয়
তখন কিন্তু সংবিধান কোন রকম পরিবর্তন হয় না, পার্টির যেটা এজেন্ডা থাকে সেটাও পরিবর্তন হয় না। অতীতে দেখা গেছে বিগত যুগগুলা যখনে যখনে কোন রাজা মহারাজা অপরাধী হয়েছে তখনে তখনে যুদ্ধ হয়েছে অন্য কোন মহারাজার সাথে। যুদ্ধ হওয়ার পরে সেই রাজা মহারাজা মারি ফেলাইছে, মানে যাই হোক যুদ্ধ ধারে দিছে, মরছে বা হারছে। তারপরে যাই জিতিছে তাই পুনরায় তার সংবিধান অধিগণা চালু করছে। তৎকালীন যেটা নিয়ম ছিল, মহারাজার মুখশ্রিত বাণীটাই ছিল সংবিধান। আজকের দিনত সরকারও যায় আসুক না কেন, তোমরা ভাবিবে হচ্ছে ডানপন্থী সরকার ছিল, বামপন্থী আছে, ইয়ে তোমার ভাল করবে না করবে। এ পার্টি গেছে, ওই পার্টি সরকার আসবে, ইয়ে তোমার ভাল করবে না করবে। কোন পন্থী কোন পার্টি তোমার ভাল করিবে আর পাইবে না। কারণ বর্তমান যদি শাসক পরিবর্তন হয়, আইডিওলজিও পরিবর্তন হয় না, সংবিধানও পরিবর্তন হয় না। আর এই সংবিধানও যে জায়গাটা তোমার ডোমিনিয়ন গভর্নমেন্টের সময় যাওয়ার কথা ছিল, কুচবিহারের মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর মানে আমার মহারাজা, সেটা দেয় নাই। কেন? নতুন কোন পার্টি আসলে তোমার সাথে যে বেইমানিটা 1947-এর পরে পরে যে 2 বছরের ভিতরে করলে, সেটাকে সুদের উড়া পরিবর্তন কি করবে? তোমার কি মনে হয় করবে উড়া? তাহলে এবারে পার্টির নাম ধরিয়ে কম। কংগ্রেস তো তোমার বিনাশে করছে, তারপরে জেলে পার্টি আছে কেন তোমার বিকাশ করছে। তোমার কি সেই মর্যাদা দিছে? ইতিহাসে তোমার সেই মর্যাদা দিছে? তাহলে এলাকা আছে ইয়া তো তোমার দিবে চাইছে না নাই চায় কি? এরাও তোমার দিছে, এইটা বাদ দিয়ে আর কাউকে বানাবেন উনি কি তোমার দিবে? নতুন কোন একটা এবিসিডি পার্টি আসেন 10-20 বছর চেষ্টা করিয়া উমে তোমরা হেল্প করলেন, উমরে কি তোমার করে দিবে না দিবে? তারপরে কেমন করি দেশ চালা খায়, তোমার এই ঘোড়া তাকিয়ে কি বুদ্ধিদাতা জ্ঞানদাতা কি নিবে? নিবেন নাই। তা সেহেতু অতীত যে পার্টিগুলো গেছে ইমরা যেমন করিয়া এই কর্মটার এই দেশটা ছারখার করছে, এই দেশটা 4 টুকরা করছে, ভৌগোলিক ভাবে 2 টুকরা, 4 টুকরা, শাসনতান্ত্রিক ভাবে 2 টুকরা। আগামী দিনে তো এমন ঘটনা ঘটিবার যাওয়া হচ্ছে 15 থেকে 20 বছরের ভিতরে যদি আমরা চুপ থাকি, উমরা যদি দেশ চালায়, এই দেশটা যে কয় টুকরে এমনি করবে এর কোনো ঠিক ঠিকানা নাই। কারণ চোখের সামনে ফাঁসি উঠিবার হচ্ছে, কারণ তো শাসনের জ্ঞান নাই। কি বে করা খায়, কি বে না করা খায় জ্ঞান আছে? জ্ঞান নাই। ওই জন্য কোন পার্টি আমার মঙ্গল করিবার পাবা নাই, দেশেরও মঙ্গল করিবার পাবে না। যেহেতু ব্রহ্মা কিংবা মহেশ্বরের বংশধর যদি শাসন আসে, তাহলে এক পুরুষে ধ্বংস হয়ে যায়। ঠিক তেমনে এইবারও সেই ধ্বংসই হবে। তা সিস্টেমটা কেমন আমরা দেখছি, যে কায় প্রধানমন্ত্রী হয়েছে, কায় গৃহমন্ত্রী হয়েছে, ওটি সমস্যা নয়। সমস্যাটা হল সংবিধান। সমস্যা ঘটে সংবিধান। তাহলে সংবিধান চালু হল কোন দিন থাকিয়া? গণতান্ত্রিক ইউনিয়ন শাসন ব্যবস্থাটা শুরু হলে 1949 সালের 26শে নভেম্বর থাকিয়া। তাহলে এক জেনারেশনের যদি ধ্বংস হয়, তাহলে পরে কে আছে কার নারায়ণের বংশধর শাসন আছে কার? কয়েকজনের চোখ মুখে ডাউট দেখিয়ে ধরছ। যেহেতু নাই, সেহেতু আমরা যেহেতু নাই,
সেহেতু হার হালতে এক পুরুষের আয়ু কালতে ইনার অবিনাশ ঘটিবে। তা সে সময়টা কোন দিন থেকে শুরু হয়েছে কয়েকবার করুন। সেই সময়টা শুরু হয়েছে 1949 সালের 26শে নভেম্বর। যে সংবিধানটা নারায়ণের বংশধরের জায়গা নাই, সেই সংবিধানটা চালু হয়েছে 1949 সালের 26শে নভেম্বর। তা কলিযুগের মানুষের গড় আয়ু 72 বছর। তা যেহেতু 72 বছর কলিযুগের মানুষের গড় আয়ু, সেহেতু এই 72 বছর 1949 সালের 26শে নভেম্বরের সাথে যোগ করো। যদি আমরা যোগ করি তাহলে দেখা যাবে 2021 সালে 25শে নভেম্বর রাত্রি 12টা অলরেডি নারায়ণের বংশধর উল্টি ঠেলে দিয়া মহেশ্বর আর ব্রহ্মার বংশধরদের শাসন করিবে হচ্ছে, সেই শাসনের পিরিয়ড 12 বছর, না 12 বছর কিসের 72 বছর। পূর্ণ এক জেনারেশন কিংবা পূর্ণ এক পুরস্কার শেষ হয়ে গেছে। সেহেতু 2021 সালের 25শে নভেম্বরের পর থাকিয়া এখন আর ব্রহ্মার বংশধর আর মহেশ্বরের বংশধরের ভারতবর্ষ আর জোর খাটিবে না। এখন যে সময়টা শুরু হয়েছে, সময়টা পুনরায় নারায়ণের বংশধরের শুরু হয়ে গেছে। কারণ এই সন্ধিক্ষণ যুগপুরুষ হিসেবে অলরেডি বাবা মা শিব আর চণ্ডী যুগপুরুষক পাঠে দিয়ে দিছে। যে যুগপুরুষ হলেন মহারাজা শ্রী শ্রী অনন্ত রায়। আজকের দিনের পার্লামেন্টের রাজ্যসভার মেম্বার, ওটিখোনা তার অফিসিয়ালি নাম হলেন মাননীয় নগেন্দ্রনাথ রায়। তা যেহেতু এই কলিযুগের সন্ধিক্ষণ যুগপুরুষ আসি গেছে আর ব্রহ্মার আর মহেশ্বরের বংশধরের 72 বছর শেষ হয়ে গেছে, তা সেহেতু আমরা এখন এটা নিশ্চিত যে আমার সময় শুরু হয়েছে। তা যদি কাম বুড়া হয়ে অসুস্থ হয়ে বিছনাতে পড়ে, অন্তিম সময় বিছনাত পড়ি থাকে না না থাকে, থাকে না না থাকে। তা সেহেতু মুই তো মনে করিবে যাচ্ছ এই ভারতবর্ষ মহেশ্বরের বংশ ব্রহ্মার বংশ যে শাসন বিধি ব্যবস্থা আছে, সেই শাসন বিধি ব্যবস্থা অলরেডি হাসপাতালে ঢুকে গেছে। উনার বার্ধক্য বয়সের সেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেছে। আর আমার পুনঃ খাড়া হওয়া খাবে দেশ শাসনের জন্য, এই দুনিয়া শাসনের জন্য, পৃথিবীর ন্যায় আর ধর্ম স্থাপনের উদ্দেশ্য আমার পুনরায় আরো কর্ম করা খাবে, ধর্ম পালন করা খাবে। বিগত 25-30 বছর থাকিয়ে তো আপনার চেষ্টা করিবে হচ্ছে ছোটবেলা থাকিয়ায় এই দেশের সমাজের মানসিকগুলা এই সময় সম্পর্কে, সন্ধিক্ষণ সম্পর্কে আমার যুগপুরুষ বোঝাইতে বোঝাইতে জীবনে প্রায় 3 কালে শেষ করে দিয়ে দেন। কিন্তু আমার তবু কতগুলা মানসিক এরা বুঝি উঠবে আর পাওয়া হয় নাই। তা মই যাই হোক শাসক আর একবার কই
তাহলে আমার কি এই সন্ধিক্ষণ নিয়ে কোনো সন্দেহ আছে? সন্ধিক্ষণের কর্ম নিয়ে সন্দেহ আছে? সরকারের 72 বছর পার হচ্ছে সেটা নিয়ে সন্দেহ আছে? তা সন্দেহ যেহেতু নাই, তাহলে কর্ম কেন ফির সন্দেহ? গরিবের সময় কেন ফির সন্দেহ? তা যাই হোক, আজকে আলোচনা করিবার এটি করে আসিয়া মহারাজ কালকে আবার নিয়ে আছে, কালকে একটা প্রোগ্রাম করছি, আজকে একটা প্রোগ্রাম করলো। মই তো ইয়ার আগত মহারাজের সামনে যেমন করি আলোচনা করো নাই, তা মুখ বৈষ্ণবে কি মহারাজের সামনে আলোচনা করবে ভয় নেই। ওই যে কয় না মার আগত মামার বাড়ির আলাপ। তা যাই হোক, যদি কোনো আলোচনা ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন, কিন্তু শেষত মুই আরো একবার কই, সময় কিন্তু আমার শুরু হয়ে গেছে। আমার সাথে আছে, কর্মের কিবা লাভ কিবা লস সেটা সবাই করে বাবা মা শিবচন্ডী বুঝিবে। আমার কাছে পাশে না যায়, যাতে না হয় এই আকাঙ্ক্ষা রাখিয়া, সকালের চরণ ভক্তি রাখিয়া, মহারাজের চরণ মোর আলোচনা বইয়ে বিশ্বাস করবো। জয় শিবচন্ডী, যথা ধর্ম তথা জয়।